কোনো একটি গ্রামে জানদেবী নামে একজন মহিলা তার ৩ মেয়েকে সঙ্গে করে একটি ভাড়া বাড়িতে বাস করত। পরপর ৩ মেয়ে হওয়ার কারণে জানদেবীর স্বামী মেয়েসহ জানদেবীকে বাড়ি থেকে বের করে দেয়, যার কারণে জানদেবী একটি ছোট্ট বাড়ি ভাড়া নিয়ে সেখানেই থাকতে শুরু করে। জানদেবী একটি ঠেলা গাড়িতে করে গাজরের হালুয়া বিক্রি করত। এতে যে কয় টাকা আসতো তা দিয়ে সে তার সংসারের খরচ চালাতো। কিছুদিনের মধ্যে শীতকাল চলে আসলো, আর শীতের দিনে গাজরের হালুয়া খাওয়া মানুষের কাছে ছিল অনেক ফেভারিট। এই জন্য প্রতিদিনই জানদেবী খুবই সকাল সকাল ঘুম থেকে উঠে বাজারে যেত গাজর কেনার জন্য, কারণ তার বাড়ি থেকে গাজরের বাজার ছিল অনেক দূরে। এজন্য খুব সকাল সকাল তাকে ঘর থেকে বের হতে হতো। আরে প্রণাম বেটা, তাড়াতাড়ি ওঠো, সকাল হয়ে গেছে। তোমার 2 বোনকে ওঠাও, আমি বাজারে যাচ্ছি, গাজর কিনতে হবে। এই যে নাস্তা তৈরি হয়ে গেছে, তোমরা উঠে হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নাও। কিন্তু মা, বাইরে কত কুয়াশা পড়ছে, কি কিটকিটে শীত, এর মধ্যে তুমি বাইরে কি করে যাবে বাজারে? আরে মামুনি, গরিবদের শীতই বাকি গরমই বাকি, যেতেই তো হবে যতই কষ্ট হোক। এজন্য আগে ভাগে যাই, ওঠো। তুমি উঠে তোমার 2 বোনকে নিয়ে নাস্তা খেয়ে ফেলো। এ কথা বলে একটি ব্যাগ হাতে নিয়ে জানদেবী বাড়ি থেকে বের হয়ে পড়ল। বাহিরে প্রচন্ড কুয়াশার কারণে কিছুই ঠিক মতো দেখা যাচ্ছিল না। এত কনকনে ঠান্ডার মধ্যে জানদেবী ছেঁড়া একটা শাল পরে বাইরে হাঁটতে লাগলো। তখন সামনের দিক থেকে একটি বড় গাড়ি আসলো আর জানদেবীকে ধাক্কা মেরে চলে গেল। সেই অ্যাক্সিডেন্টে জানদেবী ফাঁকা রাস্তায় ছটফট করতে করতে মারা গেল। যখন এই সংবাদ তার 3 মেয়ে জানতে পারল, তখন তারা খুবই কান্নায় ভেঙে পড়ল, কারণ তাদের মা ছাড়া এই পৃথিবীতে আর কেউ ছিল না। মা, ও মা, মা কথা বলো, ওঠো মা, এভাবে আমাদেরকে ছেড়ে তুমি যেতে পারো না। আপু বলো না, মা কেন কথা বলছে না? মা কেন এভাবে শুয়ে আছে? আপু বলো, মা কেন কথা বলছে না? সোনিয়া, রানী, মা এই পৃথিবী ছেড়ে চলে গেছে, মা আর কখনোই কথা বলবে না, উঠবে না। আপু এখন আমাদের কি হবে? মাকে ছাড়া আমরা কি করে থাকবো? সোনিয়া, রানী, তোমরা কান্না করো না, আমি তো আছি, আমি তোমাদের খেয়াল রাখবো। এভাবেই প্রণাম তার 2 বোনকে সান্ত্বনা দিল আর তার মাকে কবরস্থ করলো। মায়ের মৃত্যুর পরে 3 বোনই বাড়িতে শোক পালন করছিল। এরই মধ্যে বাড়ির মালিক ভাড়া না দেওয়ার কারণে তাদেরকে বাড়ি থেকে বের করে দিল। প্রচন্ড কনকনি শীতের মধ্যে সোয়েটার না গায়ে দিয়ে 3 বোনই শীতের মধ্যে বাহিরে বের হলো। তারা কোথায় যাবে, কি করবে কিছুই বুঝতে পারছিল না। তারা রাস্তার মধ্যে এদিকে ওদিকে ঘুরতে শুরু করলো। আপু, আপু, আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে, 3 দিন হচ্ছে এভাবে ঘুরছি, কিছু খাওয়া নেই, আমাকে কিছু খেতে দাও। বোন আমার, একটু ধৈর্য ধরো, কি আর করার, এখানে তো কোনো মানুষও দেখছি না, কারো কাছ থেকে যে খাবার চেয়ে নেব, তোমাকে দেব, সেটাও তো হচ্ছে না। আর যদি মা বেঁচে থাকতো তাহলে আমাদের জন্য গরম গরম নাস্তা তৈরি করে রাখতো, আমরা ঘরের মধ্যে বসে আরামে নাস্তা খেতে পারতাম। বড় আপু, তুমি এভাবে ভেঙে পড়ো না, আমরা 2জন তো তোমার সাথে আছি, আমরা 2 বোন কখনোই তোমাকে ছেড়ে যাব না। সোনিয়া, রানী, তোমাদের জন্যই তো আমি বেঁচে আছি বোন। ঠিক তখনই প্রণাম দেখতে পেল একজন ভদ্রলোক জগিং করতে করতে তাদের সামনে দিয়ে যাচ্ছে। তখন প্রণাম লোকটিকে বলল, সাহেব, আমাদেরকে একটু সাহায্য করুন, আমরা 3 দিন হচ্ছে খাইনি, আমার ছোট বোনের প্রচন্ড ক্ষুধা লেগেছে, ও আর সহ্য করতে পারছে না, কিছু টাকা দিন, আমরা খাবার কিনে খাবো। তোমরা দেখছি ভিক্ষা নেওয়ার জন্য বাহানা তৈরি করে এখানে ধান্দা বসিয়েছো, তাই না? কোত্থেকে যে সকাল সকাল এসব জোটে, যাও এখান থেকে। এসব বলে ধমক দিয়ে লোকটি তাদের 3 বোনকে সেখান থেকে তাড়িয়ে দিল। 3 বোন হাঁটতে শুরু করলো। রাস্তার মধ্যে তারা একটি ক্ষেত দেখতে পেল, যেখানে গাজর বনন করা ছিল। গাজরের ক্ষেত দেখে ছোট বোন বলল, আপু দেখো, এই জমিটাতে কতগুলো গাজর লাগানো, চলো এখান থেকে গাজর তুলে আমরা খেয়ে ফেলি, কমসে কম আমাদের ক্ষুধা তো মিটবে। ছোট, তুই একদম ঠিক বলেছিস, চল আমরা গাজর তুলে খাই, কিন্তু সাবধান, জমির মালিক যেন না দেখতে পায়, যদি দেখে ফেলে তাহলে সর্বনাশ হয়ে যাবে। একথা বলে 3 বোনই গাজর তুলে খেতে লাগলো। ঠিক তখনই সেই গাজরের মালিক সেখানে চলে আসলো আর তাদেরকে দেখে প্রচন্ড রেগে গিয়ে বলল, আরে এই মেয়েরা, তোমাদের এত বড় সাহস, দিনে দুপুরে আমার গাজর চুরি করছো? তাড়াতাড়ি আমার গাজর আমার খেতে রেখে চলে যাও এখান থেকে, নইলে তোমাদেরকে আমি পুলিশে দেবো।
না 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 সাহেব, আমরা চোর নয়। আমাদের 3 বোনের প্রচণ্ড ক্ষুধা লেগেছে, এই জন্যই আমরা গাজর তুলেছি খাবার জন্য। আমাদেরকে পুলিশে দেবেন না। নিন, এই নিন আপনার সব গাজর। একথা বলে 3 বোনই সব গাজর সেই মালিকের কাছে দিয়ে সেখান থেকে চলে গেল। তারা হাঁটতে হাঁটতে একটি জঙ্গলের মধ্যে পৌঁছে গেল। তখন প্রণাম বলল, হে খোদা, আমরা তো হাঁটতে হাঁটতে জঙ্গল পর্যন্ত চলে আসলাম, কিন্তু আমাদের থাকার মতো, আশ্রয় নেবার মতো কোনো জায়গায় খুঁজে পেলাম না। ওদিকে সন্ধ্যা হয়ে আসছে। শীতের মধ্যে এভাবে ঘুরতে ঘুরতে আমাদের শরীরও খারাপ হয়ে যাবে। আপু, আমার কি মনে হচ্ছে জানো, সবার আগে থাকার জন্য একটি জায়গা খুঁজে বের করতে হবে, নইলে আমরা সবাই অসুস্থ হয়ে পড়বো। হ্যাঁ আপু, আগে থাকার জন্য একটা ব্যবস্থা করো, আমারও শীত সহ্য হচ্ছে না। ঠিক আছে, তোমরা আশেপাশে খোঁজো, দেখো ঘর তৈরি করার জন্য জিনিসপত্র পাওয়া যায় কিনা। একথা বলে সবাই মিলে কোনো একটি ব্যবস্থা করার জন্য খোঁজাখুঁজি করতে লাগলো। ঠিক তখনই সবচেয়ে ছোট বোন গাজরের একটি ক্ষেত দেখতে পেল। তখন সে চিৎকার করতে করতে তার বোনদেরকে বলল, আপু আপু, কোথায় তুমি? এদিকে এসো, দেখো তোমরা, এখানেও গাজরের কত বড় ক্ষেত আছে। আরে ওই ছোট, এতক্ষণ জঙ্গলের মধ্যে গাজরের ক্ষেত কোথায় পাবি রে? হ্যাঁ, একথা বলে প্রণাম তার ছোট বোনের কাছে আসলো। এসে দেখলো সত্যি সত্যি বড় একটি গাজরের ক্ষেত। আরে ছোট, সত্যি তো দেখছি। আমার মনে হচ্ছে কি জানিস, এটা কোনো জঙ্গলে গাজরের ভুঁই হবে, এজন্য আপনা আপনি এতগুলো গাজর গজিয়েছে। আপু, একবার এই গাজর খেয়ে দেখা দরকার। হতে তো পারে এই জঙ্গলি গাজর আমাদের গাজরের মতোই। কিন্তু ছোট, যদি এই গাজর বিষাক্ত হয়, আমাদের শরীরের জন্য ক্ষতিকর হয়, তখন কি হবে? আপু, ক্ষুধার যন্ত্রণায় মরে যাওয়ার চেয়ে এই বিষাক্ত গাজরে যদি হয় তাও খাওয়া উচিত। কমসে কম আমাদের ক্ষুধা তো নিবারণ হবে। একথা বলে ছোট বোন যখনই গাজর তুলে খেতে লাগলো, তখনই তার কাছে প্রচণ্ড টেস্টি লাগলো। তখন ছোট বোন বাকি 2 বোনকেও গাজর হাতে তুলে দিল খাবার জন্য। গাজর খেয়ে বড় 2 বোনও প্রচণ্ড খুশি হলো। এরপর প্রণাম বলল, তো আমার মাথায় না একটা আইডিয়া এসেছে। এই গাজর দিয়ে আমরা থাকার জন্য সুন্দর করে একটা ঘর তৈরি করে ফেলি, ঠিক আছে? তাছাড়া এই গাজর দেখতে কতটা সুন্দর লাগছে দেখ। হ্যাঁ আপু, একদম ঠিক বলেছো। নাও, আমরা সবাই মিলে গাজরের ঘর তৈরি করি। এরপর 3 বোন মিলে অনেকগুলো গাজর তুললো। তারপর জঙ্গল থেকে কিছু কাঠখড়ি এনে খুবই সুন্দর করে গাজরের ঘর তৈরি করে ফেললো। ঘর তৈরি করার পরে দেখতে প্রচণ্ড সুন্দর লাগছিল, আর ঘরের ভিতরে ঠান্ডাও অনুভব হচ্ছিল না। ঘরের মধ্যে প্রবেশ করে ছোট বোন বলল, আপু, সত্যি আমাদের গাজরের তৈরি ঘরটা না দেখতে কত সুন্দর লাগছে, আর ভেতরে ঠান্ডাও লাগছে না। হ্যাঁ ছোট, তুমি ঠিক বলেছো। ঠান্ডা থেকে তো আমরা বেঁচে গেছি, কিন্তু আমাদের ভবিষ্যতের জীবন সুন্দর করার জন্য কোনো না কোনো একটি ব্যবস্থা করতে হবে। তো আর এভাবে সারাটা জীবন জঙ্গলের মধ্যে বসে থাকতে পারি না। এক কাজ করি, আমরা গাজর দিয়ে হালুয়া তৈরি করে বাজারে বিক্রি করি, তাহলে আমাদের সংসার চলবে। মাও তো গাজরের হালুয়া তৈরি করে বাজারে বিক্রি করতো। তুমি একদম ঠিক বলেছো। তাছাড়া মা আমাকে একবার না গাজরের হালুয়া তৈরি করা শিখিয়েছে, আমার মনে আছে। আমিও গাজরের হালুয়া তৈরি করে বাজারে বিক্রি করব। একথা বলে প্রণাম তার কানের বালিকে বাজারে বিক্রি করে গাজর তৈরির সকল প্রকার ইনগ্রেডিয়েন্টস কিনে আনলো। এদিকে বাকি 2 বোন ক্ষেত থেকে লাল লাল গাজর তুলে আনলো। পর 3 বোন মিলে খুবই সুন্দর করে গাজরের হালুয়া তৈরি করলো। তারপর বাজারের সামনে একটি টেবিলের উপরে গাজরের হালুয়া রেখে বিক্রি করতে শুরু করলো। তাদের গাজরের হালুয়া এতটাই টেস্টি ছিল যে প্রত্যেকে সেটা খাবার জন্য লাইন ধরতে শুরু করলো। অল্প সময়ের মধ্যে তাদের সব গাজরের হালুয়া বিক্রি হয়ে গেল। এতে তাদের অনেক টাকা হলো। এভাবে অল্প কয়েকদিনের মধ্যেই তাদের গাজরের হালুয়া পুরো এলাকার ভেতরে ফেমাস হয়ে গেল। কিছুদিনের মধ্যেই প্রণাম বাজারে বড় একটি দোকান খুলে বসলো। এরপর তারা অনেক টাকাওয়ালা হয়ে গেল। এরপর তারা বড় একটি ঘর কিনে তার ভিতরেই 3 বোন মিলে হাসি খুশিতে বাকিটা জীবন কাটাতে লাগলো। ও মাই গড, আজকে রাতটা কখন কাটবে? কালকে আমার জীবনের সবচেয়ে বড় দিন। যদি কাল আদিত্য স্যার ফিল্মের জন্য আমাকে সাইন করে নেয়, তো খোদার কসম আমার জীবনে আর পিছন ফিরে দেখতে হবে না। এটা হলো কামিয়া। কামিয়া ছিল একজন মডেল, আর সে দেখতেও ছিল অনেক সুন্দরী। সে মডেলের অনেকগুলো প্রজেক্ট করেছে। আসলে সে একটি হিরোইন হতে চায়, আর এখন তার সেই সুযোগও চলে এসেছে। পরের দিন সকালে উঠে সে খুব সুন্দর করে রেডি হলো। অনেক বড় শোরুম থেকে তার জন্য লেহেঙ্গা আনা হয়েছিল,
আর সেই ড্রেস পরে কামিয়াকে আরো বেশি সুন্দর দেখাচ্ছিল। কামিয়ার কাছে খুব বেশি টাকা ছিল না, পুরো মাসের মধ্যে শুধু 1 অথবা 2টি মডেলিং শো করার জন্যই অর্ডার আসতো। কিন্তু কিছুদিন যেতে না যেতে তার মনের বাসনা পূর্ণ হতে চলেছে। সে যেখানে যেতে চাইতো সেখানে যাওয়ার জন্য তার আর কোনো বাধাই থাকলো না। সে তাড়াতাড়ি একটি অটো রিজার্ভ করলো, এরপর অটোর মধ্যে বসে সেখানে যেতে লাগলো। আপনি কোথায় যাবেন ম্যাডাম? আপনি আমাকে একটি বড় হোটেলে রেখে আসুন। ঠিক আছে ম্যাডাম, আমি আধা ঘন্টার মধ্যে পৌঁছে দিতে পারবো। ঠিক আছে ভাইয়া। এরপর ড্রাইভার তার আপন মনে গাড়ি চালাতে লাগলো, আর কাবিয়া গাড়ির পেছনে বসে তার ভবিষ্যতের স্বপ্নকে পূর্ণ হওয়ার বাসনা করতে লাগলো। কিছুক্ষণ পরেই তারা পৌঁছে গেল শহরের সবচেয়ে বড় হোটেলে, যেখানে মডেলিং এর শো করা হবে। সেখানে অনেক মডেলরাই এসেছিল প্রসিদ্ধ ডিরেক্টর আদিতির সঙ্গে দেখা করতে। আদিতি আসলে একটি নতুন মডেল চাইছিল, তার ছবির জন্য তাকে মুভ করবে। কাবিয়ার পুরো ভরসা ছিল যে সে আদিত্যের মন জয় করতে পারবে আর তার ফিল্মে কাজ করতে পারবে। ঠিক আছে ভাইয়া, এখানেই থামুন। আপনাকে ভেতরে দিয়ে আসি ম্যাডাম। আরে না না ভাইয়া, ভেতরে তো আর আমি অটোতে চড়ে যেতে পারবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাডাম। এরপর কামিয়া সে অটো থেকে নেমে অটোওয়ালাকে ভাড়া দিতে লাগলো। এদিকে কামিয়ার ব্লাউজ অটোর গ্রিলের সাথে বেঁধেছিল। সে উঠতে না উঠতে তার দামি জামাটা ছিঁড়ে গেল। ও শিট, এটা কি হলো? আমার জামা তো ছিঁড়ে গেল। এখন আমি কি করব? পার্টিতে আমি কি করে যাব? আরে রে, এটা কি হয়ে গেল? আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম। না না ভাইয়া, এতে আপনার কোনো দোষ নেই, আসলে আমারই বেখেয়াল ছিল। ঠিক আছে, কিন্তু এখন আমি কি করব? ভাইয়া, আপনি আমাকে সেখানে পৌঁছে দিন যেখান থেকে আমি আসলাম, কারণ এই ছেঁড়া ড্রেস নিয়ে তো আমি আর পার্টি অ্যাটেন্ড করতে পারবো না। ম্যাডাম, যদি আপনি কিছু না মনে করেন তাহলে আপনার প্রবলেম আমি সলভ করে দিতে পারবো। বাবা, এটা কি করে? ম্যাডাম, এখান থেকে যেতে 5 মিনিট সময় লাগবে। আমার বাড়ি, আমার মেয়ে আছে ওখানে। মেয়েদের সেলাই করা, মেকআপ করা, মেহেদি লাগানো, যত যাবতীয় কাজ আছে না, ও খুব ভালো পারে। ওর হাতের কাজ ফিনিশিং অনেক সুন্দর। চলুন আপনি আমার সঙ্গে, আমার বিশ্বাস ও আপনার জামাটাকে সুন্দর করে সেলাই করে দেবে। ভাইয়া, পার্টি থেকে কেউ সেলাই করা জামা পরে? ম্যাডাম, আমার মেয়ে দীক্ষার প্রতি আপনি ভরসা রাখতে পারেন, ও কিছু না কিছু একটা করে দেবে। ঠিক আছে, আপনি চলুন তো, দেখা যাবে। তাছাড়া আপনি তো বাড়ি ফিরে যাচ্ছিলেন, যদি হয় তাহলে আপনি পার্টিতে যাবেন। পার্টি শুরু হওয়ার আর মাত্র 1 ঘন্টা বাকি। কামিয়ার হাতে আর কোনো অপশনও ছিল না, বেশি টাকাও ছিল না যে সে নতুন ড্রেস কিনবে। এজন্য সে অটোওয়ালার কথা মেনে নিল। কেশব কামিয়াকে নিয়ে ছোট্ট একটা ঝুপড়ির মধ্যে গেল। তার মেয়ে দীক্ষাকে সব কথা খুলে বলে এরপর সে সেখান থেকে বাহিরে চলে আসলো। দেখো, আসলে আমার ড্রেসটা ছিঁড়ে গেছে, নতুন ছিল। আমি চাই না যে এই ড্রেস পুনরায় মেরামত সেলাই করা হয়েছে এটা কেউ জানুক, কারণ এতে আমার অনেক ইনসাল্ট হবে। আপনি কোনো চিন্তা করবেন না আপু, এই যে আমার ড্রেস, এটা আপনি পরে নিন আর আপনার জামাটা আমার কাছে দিন। ততক্ষণে আমি ভাবি যে কি করা যায়। এরপর কামিয়া তার নতুন ড্রেসকে খুলে দিল। এরপর দীক্ষা ড্রেসের সেরা অংশটুকু কেটে ফেলে দিল আর নতুন করে সেলাই দিল। আপু, এই নিন জামা। আরে, আমি এটা পরে কি করে বাহিরে যাব? আমি মডেলিং করে ঠিক আছে, কিন্তু এত ছোট ড্রেস পরে আমি কি করে বাহিরে যাব? আপনি এত চিন্তা করছেন কেন? আগে আপনি এটা পরে আসুন, এরপরে কি করা যায় আমি দেখছি। আপনি আমার ওপরে ভরসা রাখুন, আমি কিছু না কিছু একটা করেই দেব। দীক্ষার ওপর ভরসা রাখা ছাড়া কাবিয়ার আর কোনো উপায় ছিল না। সে সেই ড্রেসটাই পরে আসলো, যেটা সামনের দিকে অনেক বেশি ড্রিপ ছিল আর পিছনের দিকে উঁচু ছিল। ঠিক আছে আপু, আপনি এই ড্রেসটা পরে এখানে বসে পড়ুন আর আমাকে মাত্র 10 মিনিট সময় দিন। এরপর দীক্ষা হাতে একটি মেহেদির টপ নিল। এসব দেখে কামিয়ার কিছুই বুঝতে পারল না। এরপরেও সে চুপচাপ করে বসে থাকলো। এরপর দীক্ষা তার যোগ্যতা দেখানো শুরু করলো। এরপর দীক্ষা তার হাতে থাকা সেই মেহেদি দ্বারা কামিয়ার সামনে ও পিছনের দিকে মেহেদি দিয়ে খুবই সুন্দর করে জামার মতো ডিজাইন করে দিল, যেটা সত্যি দেখতে অনেক সুন্দর লাগছিল। আর কামিয়ারও এসব বিষয় অনেক কমফোর্টেবল মনে হচ্ছিল। আরে রে, দেখতে তো বেশ ভালো লাগছে। এটা তুমি কি করেছো? তোমার হাতে না জাদু আছে। এই কাজের জন্য তোমাকে কত দিতে হবে?
না না আপু, আমি কিচ্ছু চাই না। আমি যে আপনাকে সাহায্য করতে পেরেছি এতে আমি অনেক খুশি। তুমি তাড়াতাড়ি প্রস্তুত হয়ে নাও, আমি বাবাকে ডাকছি। তোমাকে না সময় মতো পার্টিটা অ্যাটেন্ড করতে হবে। এ কথা বলে দীক্ষা তার বাবাকে ডাকার জন্য বাইরে চলে গেল। তখন কামিয়া দেখলো দীক্ষা তার খাবার অর্ধেক রেখে তার কাজে লেগে গিয়েছিল, কারণ খাবারের প্লেটটা সেখানেই পড়েছিল। প্লেটে ছিল একটি শুকনো রুটি ও কিছু পেঁয়াজ কুচি। এসব দেখে কামিয়ার অনেক বেশি খারাপ লাগলো। কিছুক্ষণ পরে কেশব অটোর মধ্যে কামিয়াকে উঠিয়ে আবারও চলতে লাগলো। আর এভাবেই কামিয়া ঠিক সময় মতো পার্টিতে পৌঁছে গেল। হ্যালো আদিত্য স্যার। ও সুইটি গার্ড, হাউ আর ইউ? আই অ্যাম অল গুড স্যার। আরে ডিজাইন, একটু পিছনে ঘোরো। ওয়াও, ইউর ডিজাইন ইজ ভেরি লুকিং। তা ডিজাইনারটা কি? স্যার, এটা আমার পার্সোনাল ডিজাইনার। এরপর আদিত্যা ও কামিয়ার মধ্যে অনেকক্ষণ ধরে কথা হলো। আদিত্য কামিয়ার ড্রেস নিয়ে অনেক বেশি ইমপ্রেস ছিল, আর শেষ পর্যন্ত কামিয়া সেই প্রজেক্টও পেয়ে গেল। কামিয়া অনেক বেশি খুশি হলো। এরপর, দীক্ষা কোথায় তুমি? তাড়াতাড়ি এখানে এসো। আরে তাড়াতাড়ি এসো। আরে আপু, আপনার পার্টি কেমন হলো? আরে অনেক ভালো কেটেছে। তুমি জানো সবাই আমার দিকে তাকিয়েছিল। আর ওই মুভিও আমি পেয়ে গেছি। অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে। দীক্ষা, আমাকে কেন ধন্যবাদ দিচ্ছ? এই সব কিছু তো তোমার জন্যই হয়েছে। তোমাকে কি বলে যে কৃতজ্ঞতা জানাবো আমার ভাষা নেই। তুমি আমার ছেঁড়া ড্রেসকে এত আকর্ষণীয় সুন্দর করে দিয়েছো যে পুরো পার্টির মধ্যে আমি অ্যাট্রাকশন হয়ে গেছে। তুমি আমার কথা মন দিয়ে শোনো। আজ থেকে তুমি আমার পার্সোনাল কস্টিউম ডিজাইনার। আজ থেকে আমি যখনই কোনো ফাংশনে অথবা পার্টিতে যাব, তুমি আমার ড্রেস তৈরি করবে। আর শোনো, আমি সব জায়গায় মেহেদির ব্লাউজ পরে যাব। প্রত্যেকবার তোমাকে ভিন্ন ভিন্ন ডিজাইনের মেহেদি লাগিয়ে দিতে হবে। বলো দীক্ষা, করে দেবে না? হ্যাঁ হ্যাঁ আপু, কেন নয়। আমার তো মেহেদি লাগানো অনেক শখ, আপনিও তো ভালো করে জানেন। তা তো জানি, আর এটাও জানি যে তুমি কত সুন্দর করে মেহেদি লাগাতে পারো। আর আমি তোমাকে প্রমোট করব। আর তুমি একটা চাকরি পেয়ে গেলে, ঠিক আছে? আপু, প্রমোট, চাকরি এসব কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে বেশি চিন্তা করো না, আমি তোমাকে যেমনটা বলছি তুমি তেমনটাই করো। দীক্ষাও তেমনটাই করতে লাগলো। এরপর থেকে কামিয়া যখনই কোনো অনুষ্ঠানে যায়, দীক্ষার কাছ থেকে মেহেদি লাগিয়ে নেয়। ধীরে ধীরে দীক্ষার মেহেদি লাগানোটা আরো বেশি সুন্দর হয়ে উঠেছে, আর তার প্রচারও হয়েছে অনেক বেশি। দীক্ষার যেরকম প্রচারণা হয়ে গেল কামিয়াকে মেহেদি লাগানোর মাধ্যমে, তেমনি কামিয়াও তার উচ্চ শিখরে পৌঁছে গেল। এই নাও দীক্ষা, এটা তোমার প্রথম উপার্জনের টাকা। না না আপু, আমি তোমাকে বড় বোন মনে করেছে। দীক্ষা, এই টাকা আমার পক্ষ থেকে নয়, বরং এটা হলো ওই প্রজেক্টের সাইনের টাকা, যেটা তুমিও পাচ্ছ। মানে আপু, আমি তো কিছুই বুঝতে পারছি না। কারণ তুমি কোনো সাধারণ মেয়ে নও, তুমি হলে একজন প্রসিদ্ধ কস্টিউম ডিজাইনার, যার বানানো মেহেদিওয়ালা ব্লাউজ সবাই পরতে চায়। আমাকে দেখে তো কিছু লোক তোমাকে হায়ার করতে চায়, আর তাদের মধ্যে থেকে একজন অ্যাডভান্স স্বরূপ এই টাকা তোমাকে বুকিং করেছে। ওই টাকা ছিল অনেক বেশি, এত বেশি টাকা ছিল যে টাকা দীক্ষার স্বপ্নেও কখনো দেখেনি। এসব বোঝার পরে দীক্ষা অনেক বেশি খুশি হলো। তার চোখ থেকে সুখের অশ্রু বের হতে লাগলো। কামিয়াও অনেক বড় সাকসেসফুল ও প্রসিদ্ধ হিরোইন হয়ে গেল, আর দীক্ষা হয়ে গেল একজন প্রসিদ্ধ কস্টিউম ডিজাইনার। কামিয়া, তুমি আমাদের জীবনে অনেক বড় উপহার হয়ে এসেছো মা। না না আঙ্কেল, এই সব কিছু হয়েছে আপনার মেয়ে দীক্ষার জন্য। আপনার মেয়ে দীক্ষা যদি আমার ব্লাউজ ঠিক করে না দিত, তাহলে এ পর্যন্ত আমি পৌঁছতেও পারতাম না। সব কৃতজ্ঞতা জানাই দীক্ষাকে, আর দীক্ষাকে আপনারও ধন্যবাদ জানানো উচিত।